আচ্ছা, ধরুন আপনার বাসা হচ্ছে চট্টগ্রাম শহরের আ কোথায়? চট্টগ্রাম শহরের হচ্ছে চকবাজার নামক জায়গাটাতে। ঠিক আছে? তো আপনি একদিন সকালে স্কুলে যাবেন। তো চকবাজার থেকে আপনার বাসার সামনে থেকে একটা রিক্সায় উঠলেন। তো চকবাজার থেকে সরি, আপনি কোত্থেকে চকবাজার থেকে রিক্সায় উঠলেন? উম হুম, কোত্থেকে উঠছেন? চকবাজার থেকে। চকবাজার থেকে আপনি কই যাবেন? চকবাজার থেকে ধরেন আপনি আসবেন হচ্ছে মুরাদপুরে। ওকে? মুরাদপুর। এখন চকবাজার থেকে আপনি মুরাদপুরে আসবেন হচ্ছে একটা রিক্সা নিলেন আপনার বাসার সামনে থেকে। ঠিক আছে? এখন সময়টা এই যে এখন যে যখন ক্লাসটা রেকর্ড হচ্ছে, এখন তো ঠান্ডা চারপাশে হচ্ছে মোটামুটি হালকা, হালকা ঠান্ডা পড়ছে। কিন্তু ধরুন আপনি হচ্ছে খুব তীব্র গ্রীষ্মের তীব্র গরমে আপনি রিক্সায় আসছেন। ওকে? চকবাজার থেকে মুরাদপুর আসছেন। এখন মুরাদপুরে এই যে মাঝের রাস্তাটা, উপরে সূর্য একদম খাকা সকাল, এখন তো গ্রীষ্মের সময় সকাল ৭টা বাজলেই, সকাল ৭টা বাজতে পারে না, মনে হয় না যেটা সকাল, দুপুরের মতো তীব্র গরম, তিক্ত গরম পড়ে, তাই না? এমন গরমে আপনার রিক্সাওয়ালা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনি এখন রিক্সাওয়ালা যিনি আছেন তিনি তাকে আপনি ঠিক করছেন কত দিয়ে? আপনি তাকে হচ্ছে বলছেন আপনি ৩০ টাকা দিবেন। সে হচ্ছে রাজি হয়েছে, সে গেছে। এখন আপনি দেখতেছেন তার মাথা থেকে টপ 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 পানি পড়ছে। ঠিক আছে? মানে ঘাম পড়ছে আর কি। তো আহ, এখন আপনি কি করলেন? আপনি হচ্ছে চকবাজার থেকে এসে মুরাদপুরে নামলেন। মুরাদপুরে নেমে আপনি তাকে ৩০ টাকা না, আপনি তাকে দিলেন ৪০ টাকা। ঠিক আছে? ১০ টাকা বাড়িয়ে দিলেন। কেন? কারণ হচ্ছে ওই যে তার বা যে কষ্টটা হয়েছে, আপনি সেই কষ্টে সহমর্মী হয়েছেন। ঠিক আছে? তার ফিলিংটা আপনার মর্মে গিয়ে অনুভূত হয়েছে। সেজন্যই তো আপনি তাকে ১০ টাকাটা বাড়াই দিয়েছেন, তাই না? কিংবা আপনি তাকে কি করলেন? আপনি ১০ টাকা বাড়িয়ে দিলেন না, আপনি হচ্ছে একটা পানি কিনে দিলেন, ঠান্ডা পানি বোতল কিনে দিলেন তাকে। এই যে আপনার ভেতরে কাইন্ডনেস, আপনার ভেতরে অন্য একজন মানুষের অনুভূতি বোঝার ক্ষমতা, অন্য একজন মানুষের জন্য চিন্তা করার যে শক্তিটা, এটা আপনার মধ্যে এসছে। ওকে? এটাই আপনাকে অন্য ১০টা মানুষ থেকে আলাদা করে। ঠিক আছে? যে মানুষটা এক রেস্টুরেন্টে গেলে তার হচ্ছে তার ওয়াইফ বা তার কোনো একজন পার্টনারের সাথে, বন্ধু-বান্ধবের সাথে গেলে যে মানুষটা রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে ৫০০ টাকা টিপস দিতে পারে, সেই মানুষটা অনেক সময় দেখা যায় রিক্শাওয়ালার সাথে ২ টাকা নিয়ে তর্ক করতেছে বা ৫ টাকা নিয়ে তর্ক করতেছে। আপনি সেই জায়গায় আম ইয়ে করতেছেন, আপনি তাকে হচ্ছে তার কষ্টটা বুঝে, তার ইয়েটা বুঝে তাকে হচ্ছে তাকে সম্মান দিলেন, তার ইয়েকে সম্মান দিলেন, তার প্রফেশনকে সম্মান দিলেন। ওকে? এই যে কিংবা এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স। কিংবা আপনার ঘরে যে ইয়েটা কাজ করে, যে মানুষটা কাজ করে, যে বাচ্চাটা হোক বা যে বুয়া বলি আমরা, কাজ করেন, কাজ করে দিয়ে যান। আপনি দেখতেছেন আপনার ফ্যামিলির বা আপনার আশপাশের মানুষরা তাদের ঘরের এই বুয়াদের সাথে খুবই খারাপ আচরণ করে। ওকে? তাদেরকে মানুষ হিসেবে দেখতে চায় না। তাদেরকে নিচু জাতি বা খুবই নিচুভাবে ট্রিট করে। ওকে? সেই জায়গায় আপনি তাদের প্রতি সহমর্মী হলেন। আপনার সেই বুয়া ইয়েটাকে আপনি তাকে আপনি নিচু করে দেখলেন না, আপনার মতো একজন মানুষ হিসেবে দেখলেন। আপনি যেভাবে হচ্ছে অফিসে গিয়ে কাজ করেন বা আপনি যেভাবে হচ্ছে যেকোনোভাবে টাকা ইয়ে অর্জন করেন, টাকা কামাই করেন, টাকা আয় করেন, ঠিক সেভাবেই হচ্ছে ঠিক সেইম একটা জাস্ট ভিন্ন একটা প্রফেশন সিলেক্ট করছে ওই বুয়া উনি। এবং এই যে আপনি হচ্ছে তার প্রফেশনটাকে সম্মান দিলেন। এই যে আপনার ভেতরে এই গুণটা, এটা কি আপনাকে ১০ জন থেকে আলাদা করতেছে না? এই যে আপনাকে ১০ জন থেকে আলাদা করতেছে বা আপনার চারপাশের ১,০০০ জন থেকে আলাদা করতেছে। অফকোর্স ১,০০০ জন থেকে আলাদা করতেছে। আপনিও আপনার সমাজ সম্পর্কে সচেতন, আমিও সচেতন। আমরা সবাই দেখছি বিষয়গুলো। ওকে? তো এই যে আপনাকে আলাদা করছে, আপনাকে এই জিনিসটা আপনার এই গুণটাকে, আপনার এই বৈশিষ্ট্যটাকে আমরা বলতেছি কি? আপনার এই বৈশিষ্ট্যকে আমরা এখানে বলতেছি হচ্ছে কাইন্ডনেস। ওকে? আপনার মূল্যবোধ। মূল্যবোধ মানে কি? এই যে মূল্যবোধ শব্দটা আমাদের জন্য খুব জরুরি আজকের পাঠে। মূল্যবোধ। ওকে? মূল্যবোধ।
মূল্যবোধ মানে কি? মূল্যবোধ মানে আহ, কোনো একটা কিছুর মূল্য বোঝা। ওকে, যে কোনো কিছুর মূল্য আপনি বোঝেন, ঠিক আছে? আপনি মূল্য দিতে জানেন, আপনি কাজের মূল্য দিতে জানেন, আপনি হচ্ছে কেউ একজন আপনার জন্য স্যাক্রিফাইস করেছে, কিছু একটা সময় স্যাক্রিফাইস করেছে, টাকা স্যাক্রিফাইস করেছে, যেটাই হোক আপনি, বা হচ্ছে আপনার টিচারের বা আপনার সামথিং, আপনাকে মা বাবা যেই হোক আপনাকে আপনার জন্য এফোর্ট দিয়েছে, আপনি সেই এফোর্টটাকে মূল্য দিতে জানেন। আপনার মধ্যে তাইলে কি আছে? মূল্যবোধ আছে, ঠিক আছে? আমাদের চারপাশে এরকম হাজার হাজার মানুষ দেখা যায়, তারা হচ্ছে পারে না ফ্রিতে কাজ করায় নিতে, ঠিক আছে? সেই জায়গায় আপনি দেখলেন, আপনি হচ্ছে আপনি একটা কাজ করাইছেন, ছোট্ট একটা কাজ, ধরেন হচ্ছে আপনি বলতেছেন আমার অ্যাসাইনমেন্টটা আমি তো লিখছি কিন্তু আমার কম্পিউটারে আমি টাইপ করতে পারতেছি না, তো আপনি হচ্ছে আপনার একটা বন্ধুকে দিলেন, আপনার বন্ধু সেটা টাইপ করে দিল, আপনাকে বললো না যে আমাকে এত টাকা দিতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি তাকে টাকা দিলেন। এটা আপনি কি জন্য দিলেন? কারণ আপনি তার কাজটাকে মূল্য দিছেন। আপনার আপনার মধ্যে এই মূল্যের বোঝটা আছে, আপনার মধ্যে এই শিক্ষাটা আছে। ওকে, আমাদের চারপাশে এমন হাজার হাজার মানুষ আছে যাদের এই মূল্যবোধটা নাই, তারা মূল্য দিতে জানে না মানুষকে, তারা মানুষের সময়কে, মানুষের এফোর্টকে, মানুষের কষ্টকে তারা মূল্য দিতে জানে না। সেখানে আপনি জানেন, তার মানে আপনার মধ্যে মূল্যবোধ আছে, আপনার মধ্যে শিক্ষা আছে। ওকে, এইটাই হচ্ছে আপনাকে আপনার অন্য চারপাশের 10টা প্রাণী থেকে আলাদা করছে, ঠিক আছে? আমাদের চারপাশে তো হাজার হাজার প্রাণী আছে, তাই না? সেই হাজার হাজার প্রাণী, তারা হচ্ছে বিভিন্ন আপনি যেভাবে জন্মাইছেন, একটা মানুষ যেভাবে জন্মায়, একটা একটা বাঘও তো ওইভাবেই জন্মায়, তাই না? একটা বাঘ তো আর ডিম থেকে জন্মায় না। তো এই যে অন্যান্য প্রাণীগুলো, অন্যান্য প্রাণী আর আপনার মধ্যে এই যে এগুলো তো একদম মিল, জাস্ট পার্থক্যটা কোথায়? এই যে মূল্যবোধ। ওকে, আপনার মধ্যে মূল্যবোধ আছে, আপনি মূল্য দিতে জানেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার মধ্যে বিশেষত্ব। যাক, লম্বা আলাপ করে ফেললাম, এখন চলুন আমরা হচ্ছে আমাদের আজকের পাঠে ফিরি। আমরা হচ্ছে আমাদের পড়াশোনা করতে করতে বিস্তারিত ইয়েগুলো, আমি এতক্ষণ যা যা বকবক করলাম এগুলো হচ্ছে আপনার পাঠের জন্য জরুরি ছিল, তাই, ঠিক আছে? প্রাসঙ্গিক আলাপ করে চলুন এখন আমরা বইয়ে ফিরে যাই। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের মোতাহের হোসেন চৌধুরীর লেখা শিক্ষা ও মনুষ্যত্ব নামক আহ, কর্মটি। ওকে, এটা কি? এটা কি শিক্ষা ও মনুষ্যত্ব রচনাটা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা কি প্রবন্ধ? এটা কি এটা কোন ধরনের কাজ আর কি? আমরা বের করব, চলুন। আম, আমরা কিন্তু জানি যে সাহিত্যকর্ম কিন্তু প্রধানত কয়েক প্রকারের হয়। যেমন ধরুন, আমরা কি জানি? আমরা জানি যে ইয়ে হয়, উম, সাহিত্যকর্ম আপনাদের বইয়ের মধ্যে যেগুলো আছে এগুলো সাধারণত কি হইতে পারে, বা আপনি যেগুলো পড়েন, আপনি যে সাহিত্যকর্মগুলো পড়েন প্রধানত কি কি ধরনের হয়? হয় এটা উপন্যাস হয়, তাই না? বা এটা হচ্ছে একটা ছোট গল্প হয়। ওকে, এরপরে কিংবা এটা হচ্ছে একটা নাটক হয়, বা এটা একটা হচ্ছে প্রবন্ধ হয়। ওকে, আর এটা হচ্ছে, কিংবা এটা হচ্ছে একটা কবিতা হয়, ঠিক আছে? উপন্যাস, ছোট গল্প, দুইটাই হচ্ছে গল্প। ওকে, নাটক ও গল্প। উপন্যাস কোন ধরনের গল্প? উপন্যাস হচ্ছে না একটা বৃহৎ আকারের গল্প, নানান ধরনের পার্সপেক্টিভ থেকে অনেকগুলো গল্প, যে একটা আহ, অনেক বড় আকারে, যেখানে হচ্ছে পুঞ্জীভূত হয় আর কি। ওকে, খুব যদিও এটা খুবই সরলীকৃত আলাপ, সরলীকৃত কথা, জাস্ট বোঝার জন্য বললাম। আর ছোট গল্প মানে জাস্ট একটা পার্সপেক্টিভ থেকে জাস্ট একটা গল্প। ওকে, উপন্যাস হচ্ছে কয়েকটা পার্সপেক্টিভ থেকে কয়েকটা গল্প, যে একটা বড় গল্পে পুঞ্জীভূত হয়েছে। আর ছোট গল্প জাস্ট একটা পার্সপেক্টিভ থেকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর গল্প। ওকে, এখানে ম্যাটার করে না যে ছোট গল্প খুবই ছোট হতে হবে। হ্যাঁ, ছোট গল্প তো অবশ্যই ছোট হতে হবে, তবে আরেকটা বিষয়, ছোট গল্প হচ্ছে, সরি আমি এটার গ্রুপ পুরা ইয়া করে ফেলছি, থেতলে দিছি। তো জাস্ট পার্থক্য এটাই যে উপন্যাস হচ্ছে কয়েক পার্সপেক্টিভ থেকে অনেক, মানে পুরো একটা আহ, কি বলবো এটাকে, তো এটা তো সীমাবদ্ধ না একটা নির্দিষ্ট পার্সপেক্টিভের জাস্ট একটা গল্পে। ছোট গল্প এদিক থেকে সীমাবদ্ধ। এরপরে নাটক। নাটক, যেই গল্পটা হচ্ছে মঞ্চস্থ করা যায়। ওকে, মঞ্চস্থ করার রূপকে আমরা বলি নাটক। এরপর প্রবন্ধ। প্রবন্ধ হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা।
কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা, কোনো একটা নির্দিষ্ট বস্তু নিয়ে, বিষয়বস্তু নিয়ে আলোচনা। আর কবিতা কি? আমরা জানি কবিতা হচ্ছে ছন্দের মাধ্যমে বা একটা নির্দিষ্ট আম, গাঠনিক রূপের মাধ্যমে যে এটা হয়, যে সাহিত্যকর্মটা রচিত হয়, ওটাকে আমরা বলি কবিতা। ওকে, এখন আজকের আমাদের এই শিক্ষা ও মনুষ্যত্বটা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা একটা আচ্ছা, এটা আমি বলবো না, এটা একদম লাস্টে গিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবা। আচ্ছা, না বলে দিই। তো শিক্ষা ও মনুষ্যত্ব এটা হচ্ছে একটা প্রবন্ধ। ওকে, তোমাদের জানার জন্য বলে রাখি, প্রবন্ধ দু ধরনের হয়। প্রবন্ধ কয় ধরনের হয়? প্রবন্ধ হয় দুই ধরনের, একটা হচ্ছে তন্ময় আর একটা হচ্ছে মন্ময়। তন্ময় প্রবন্ধ আর মন্ময় প্রবন্ধ কি? সরি, জিনিসটা খুবই ইয়ে করে ফেললাম। তন্ময় প্রবন্ধ, যেটা একটা নির্দিষ্ট তন থাকে, মানে সাবজেক্টিভ আর্টিকেল আর কি। ওকে, জাস্ট একটা স্ট্রাকচার্ড আর্টিকেল। এটার স্ট্রাকচার বলতে যেমন ধরো আমি হচ্ছে একটা জাস্ট একটা সব একটা বিষয় কি, সেটা হচ্ছে ধরো কম্পিউটার অর সামথিং, একটা আম, এরকম যে কোনো কিছু। ধরো একটা চশমা নিয়ে তুমি একটা রচনা লিখলা। ওকে, বা একটা কোম্পানি নিয়ে ধরো তোমাদের বসুন্ধরা কোম্পানি নিয়ে তুমি একটা রচনা লিখলা। এখন এটার একটা স্ট্রাকচার থাকবে না? এই স্ট্রাকচার্ড আর্টিকেলটা হচ্ছে একটা তন্ময় প্রবন্ধ। আর মন্ময় প্রবন্ধ কি? যেটা হচ্ছে এরকম স্ট্রাকচার্ড না, যেটা হচ্ছে কি বলবো, ইনফাইনাইট আর কি, যেটাতে হচ্ছে কোনো বাধা ধরা নাই যে তোমার এভাবেই আগাইতে হবে। তুমি ওখানে হচ্ছে তোমার মনের বিভিন্ন ফিলিংস, বিভিন্ন ভাব তুমি হচ্ছে ওখানে এক্সপ্লেইন করতেছো। ওকে, নির্দিষ্ট স্ট্রাকচার্ড আকারে ওখানে আগাইতে হবে এটা কথা নাই। তো এটা হচ্ছে তুমি তো এটাকে আমরা বলতেছি মন্ময় প্রবন্ধ। তো আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব এটা তো কোনো নির্দিষ্ট স্ট্রাকচার্ড ইয়ে না, আর্টিকেল না। এটা হচ্ছে তোমার মোতাহির হোসেন চৌধুরী তার কিছু ভাব, তার মনের কিছু ভাবকে এক্সপ্লেন করছিলেন এই প্রবন্ধটাতে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি হচ্ছে মন্ময় প্রবন্ধ। ঠিক আছে, বুঝলাম। তো আমি হচ্ছি, যদি নিচে একটু ইয়ে হয়ে গেছে, বাট এটা কিছু ম্যাটার করে না। আমি হচ্ছে তোমাদের অ্যাগেন ইন্সট্রাক্টর মনিরুদ্দিন আহমেদ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে ডিরেক্ট বইয়েই চলে যাই আর কি। আমাদের তো এগুলো দরকার নাই, ডিসকার্ড করে দিই। চলুন আমরা হচ্ছে আমাদের বইয়ে চলে যাই। আমরা যদি দেখি আমাদের এটা হচ্ছে ৮০ পৃষ্ঠায়, তাই না? আমি যদি ৮০ দিয়ে আসবে এটা, না আসেনি, সরি, আচ্ছা না আরেকটু পরে। এই যে শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরীর জীবনী নিয়ে আমরা এটাতে আলোচনা করব না, আমরা আলোচনা করব হচ্ছে আলাদাভাবেই। সো আমরা হচ্ছে ডিরেক্টলি পড়াই যাই। তো এখানে প্রথমেই আমরা প্রথম প্যারাটাতে দেখব মানুষের জীবনকে লেখক তুলনা করতেছেন হচ্ছে দোতলা ঘরের সাথে। ওকে, আমরা তাইলে একটা দোতলা ঘর এঁকে নিই, একটা ২ তলা ঘর। ওকে, আমি আগে তোমাকে জিনিসটা বুঝাই দিই, এরপরে আমরা হচ্ছে বইয়ে যাব। ঠিক আছে, এখানে নিচতলাটাকে লেখক তুলনা করতেছেন হচ্ছে জীব সত্তার সাথে। ওকে, আর উপরের তলাটা হচ্ছে মানব সত্তা। ওকে, দেখো, একটা প্রত্যেকটা প্রাণীর মধ্যেই প্রত্যেকটা জীবের মধ্যে তো একটা জীবসত্তা থাকে, যেটা হচ্ছে তার মধ্যে স্বাভাবিকভাবে থাকে, ওইটাকে তো আমরা জীবসত্তা বলছি, তাই না? ওইটাকে আমরা জীবসত্তা বলছি। প্রত্যেক ইটসেলফ মানুষের মধ্যেও জীবসত্তা আছে, সে তো একটা জীব, তাই না? অন্য 10টা প্রাণীর মধ্যে যে একটা প্রাণীর এক্সিস্টেন্স আছে, তার বেঁচে থাকতে হয়, তার বেঁচে থাকার জন্য হচ্ছে নানান কিছুর প্রয়োজন হয়, তাই না? তো এই যে আম, এটাই হচ্ছে তার জীবসত্তা। ওকে, প্রত্যেকটা মানুষের মধ্যে যে কমন বৈশিষ্ট্যগুলা, জীবসত্তা হচ্ছে জীবের কিছু বৈশিষ্ট্য, মানবসত্তা হচ্ছে মানবের কিছু বৈশিষ্ট্য। ওকে, সত্তা মানে এক্সিস্টেন্স, যার হচ্ছে এক্সিস্টেন্স আছে। ওকে, এখন জীবসত্তা, জীবসত্তার কিছু বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যেই কমন থাকে। যেমন ধরো খেয়ে পরে বেঁচে থাকার একটা চাহিদা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রত্যেকটা জীবের যে কমন বৈশিষ্ট্য এটা। ওকে, জীবের বৈশিষ্ট্য, জীব বৈশিষ্ট্য। আর মানব বৈশিষ্ট্য কি? মানব বৈশিষ্ট্য আহ, মানুষকে অন্যান্য প্রাণী থেকে কিছু বৈশিষ্ট্য আলাদা করে। যেমন ধরো আমরা শুরুতে দেখেছিলাম মূল্যবোধের বিষয়টা, মূল্যবোধ
প্রাণীকে অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করে। ঠিক আছে? তো এই যে মানুষকে আলাদা করার ব্যাপারটা, মানুষকে একটা আলাদা বৈশিষ্ট্য দেওয়ার ব্যাপারটা, এটাই হচ্ছে দ্বিতীয় তলার জিনিস, দ্বিতীয় তলার ইনগ্রেডিয়েন্টস। ওকে? আর নিচতলার ইনগ্রেডিয়েন্টস কি? ওই যে খেয়ে পরে বেঁচে থাকার যে চাহিদাটা, যে এটাই হচ্ছে যে বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে জীবসত্তার বৈশিষ্ট্য। বুঝতে পারলাম? এখন প্রত্যেকটা প্রাণী ইটসেলফ মানুষের মধ্যেও মানুষ স্বাভাবিকভাবে একটা জীব হয়ে জন্মায়। ঠিক আছে? তো জীব হয়ে যেহেতু জন্মায়, তার মধ্যে স্বাভাবিকভাবেই এই বৈশিষ্ট্যগুলো থাকে, প্রাণীর বৈশিষ্ট্যগুলো থাকে, প্রাণীর বৈশিষ্ট্য থাকে। কিন্তু মানুষের বৈশিষ্ট্য তার মধ্যে স্বাভাবিকভাবে থাকে না। মানুষের বৈশিষ্ট্য তার মধ্যে স্বাভাবিকভাবে কখনো থাকে না। মানুষের বৈশিষ্ট্য তার মধ্যে কিভাবে আসে? তার মধ্যে হচ্ছে সে হচ্ছে সঞ্চিত করে তার চারপাশের প্রভাবে। ঠিক আছে? তার পারিপার্শ্বিক প্রভাবে তার মধ্যে মানুষের গুণগুলো, মানুষের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আসে। ঠিক আছে? আহ, যেমন ধরো একটা, আমরা তো বন মানুষ দেখছি অনেক সময়, তাই না? বা আমরা হচ্ছে আহ, ধরো যারা হচ্ছে সিরিয়াল কিলার, যারা হচ্ছে মানুষ মারে, মানুষের রক্ত নিয়ে খেলতে ভালোবাসে, তাদেরকে তো আমরা মানুষ বলতে পারি না, বা আমরা মানুষ বলতে চাই না। আমরা তাদের কি বলি? আমরা তাদের বলি হচ্ছে নিকৃষ্ট প্রাণী, তাই না? তো এই যে তাকে আমি কেন প্রাণী বলছি, তাকে কেন মানুষ বলছি না? কারণ একজন মানুষের বৈশিষ্ট্য মানেই আমরা কি জানি? সে মানে প্রাণীরা হচ্ছে নিজের প্রয়োজনে অন্যদেরকে হত্যা করে। ওকে? খুব ইজিলি হত্যা করে, কিন্তু মানুষ তো আহ, খুব ইজিলি হত্যা করে না। মানুষের হচ্ছে খুব ইজিলি সে হত্যা করতে চায় না। তার হচ্ছে খুবই প্রয়োজনের নিমিত্তে, প্রয়োজন পূরণের জন্য হচ্ছে অনেক সময় হত্যা করতে হয় অনেক কিছুকেই, অনেক প্রাণীকেই। প্রাণী আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? প্রাণী হচ্ছে আহ, যখন সে যে কোনো কিছু, তার মধ্যে কোনো লিমিটেশনস নাই। মানুষের মধ্যে এই লিমিটেশনসটা আছে। এটাই হচ্ছে মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করতেছে, এই বৈশিষ্ট্যটা। ঠিক আছে? তো এই যে আমরা স্বাভাবিকভাবেই হচ্ছে, আমরা যেহেতু একটা প্রাণী, তো আমরা হচ্ছে আমাদের মধ্যে নিচতলার বৈশিষ্ট্যটা থাকে। এখন এই নিচতলার বৈশিষ্ট্যটা আমরা যেহেতু স্বাভাবিকভাবেই থাকে, আমরা একজন প্রাণী ইজিলি হই, কিন্তু একটা মানুষ আমরা ইজিলি হয়ে উঠি না। তার জন্য আমাদের কি করতে হয়? আমাদের এই বৈশিষ্ট্যগুলো, উপরের তলার বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হয়? আয়ত্ত করতে হয়। আমাদের হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হয়, তাই না? আমাদের হচ্ছে সাধনা করে এগুলো অর্জন করতে হয়। তো এটাই কবি বলতেছেন যে মানুষের জীবনকে তিনি তুলনা করতেছেন কিসের সাথে? দোতলা ঘরের সাথে। আহ, দোতলা ঘরের সাথে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এখান থেকে এখানে ওঠার মইটা কি? মই হচ্ছে শিক্ষা। এটা কি? মইটা হচ্ছে কি? শিক্ষা। ওকে? মানে সোজা কথায়, প্রাণীর বৈশিষ্ট্য তো আছেই আমাদের মধ্যে, এটা আমাদের মধ্যে স্বাভাবিকভাবে থাকবে। এই প্রাণীর বৈশিষ্ট্য থেকে মানুষের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য দুইটাই অর্জন করা, সরি, মানুষের বৈশিষ্ট্যটা অর্জন করার জন্য আমাদের মাধ্যম কি? আমাদের মাধ্যম হচ্ছে শিক্ষা। ওকে? এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। এখন বললাম অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে, এই লাইনটা একটু অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে, মানে কি? খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। মানে আচ্ছা, জীবসত্তার ঘরে, জীবসত্তার ঘরে কি আমাদের মধ্যে এই যে প্রাণীর বৈশিষ্ট্যগুলো থাকে না? আমাদের কি খেয়ে পরে বাঁচতে হয় না? তো খেয়ে পরে বাঁচার জন্য আমাদের শিক্ষার প্রয়োজন হয় না? শিক্ষা বলতে কি, শিক্ষা বলতে আমরা কি বুঝি? শিক্ষা বলতে আমরা আমরা রান্না করার জ্ঞান, রান্না করার জ্ঞানও একটা শিক্ষা। এরপর হচ্ছে আগুন জ্বালানোর জ্ঞানও একটা শিক্ষা। তো এই শিক্ষাটাও আমাদের প্রয়োজন হয়, তাই না? এই শিক্ষাটাও, তার মানে এখানে বলতেছেন যে জীবসত্তার ঘরেও শিক্ষা কাজ করে। ঠিক আছে? জীবসত্তার যে বৈশিষ্ট্যগুলো, জীবের বৈশিষ্ট্যগুলো, এগুলো পূরণ করতেও আমাদের এই চাহিদাগুলো আমাদের পূরণ করতেও আমাদের শিক্ষা সাহায্য করে। আগুন জ্বালানোর শিক্ষা আমাদেরকে সাহায্য করে। ওকে? রান্না করার শিক্ষা আমাদেরকে সাহায্য করে। এরপরে হচ্ছে যেমন ধরো আহ, আহ, এই যে সার্ভাইভাল ইনস্টিংক্ট হিসেবে আমরা, আমাদেরকে সার্ভাইভাল স্কিলগুলো আমাদেরকে সাহায্য করে, এই শিক্ষাটা আমাদেরকে সাহায্য করে এই জীবসত্তার ঘরেও। ওকে? জীবসত্তার, জীবের এই বৈশিষ্ট্যগুলো, এই চাহিদাগুলো পূরণ করতেও একজন জীব হিসেবে। আর এখানে বলতেছেন খুদ পিপাসার ব্যাপারটি
খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। মানবিক মানে মানবে মানবিক করে তোলা মানে মানুষের জন্য সহজ করে তোলা আর কি। খুদ পিপাসা, ক্ষুধা, পিপাসা, খুদ মানে ক্ষুধা, ক্ষুধা আর পিপাসা পূরণের ব্যাপারটা, তৃপ্ত করার ব্যাপারটা সহজ করে তোলা, মানবিক করে তোলা, মানুষের জন্য সহজ করে তোলা হচ্ছে শিক্ষার অন্যতম কাজ। তার আসল কাজ কিন্তু তার আসল কাজ কি? তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। আমরা কি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি? আম, আচ্ছা, আমাদের তাড়াতাড়ি হয়তো শেষ করতে হবে। ১ ঘন্টা, আমরা ইনশাআল্লাহ ১ ঘন্টার মধ্যে জিনিসটা শেষ করব। মানে আমাদের এই ক্লাসের ডিউরেশনটা হবে ইনশাআল্লাহ ১ ঘন্টা। মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেয়া তার আসল কাজ। আমাদের তাইলে হচ্ছে আসল কাজ কি শিক্ষার? শিক্ষার আসল কাজ হচ্ছে, আমরা এখানে একটু জিনিসগুলো লিখে একটু একটু করে নোট করে শুরু করি। ঠিক আছে? অন্যতম কাজ কি? শিক্ষার অন্যতম কাজ কি? অন্যতম কাজ কি? খুদ পিপাসা, খুদ পিপাসা মানবিক করে তোলা। আর প্রধান কাজ বা আসল কাজ, আসল কাজ কি? আসল কাজ হচ্ছে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেয়া। মনুষ্যত্ব লোক। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তার জন্য আমি মনুষ্যত্ব শব্দটাও তাও একবার এক্সপ্লেন করে দিই। মনুষ্যত্ব, ওকে? মনুষ্যত্ব, মানুষ, ওকে? মানুষের বৈশিষ্ট্যকে মানুষকে মানুষ করে তোলে কি? মানুষকে আমরা একটা আমাদের একটা হচ্ছে ২ হাত ২ পাওয়ালা প্রাণী। ওকে? ওকে আমরা মানুষ বলতেছি কখন? যখন তার মধ্যে কিছু মানুষের বৈশিষ্ট্য থাকে, কিছু মানবিক বৈশিষ্ট্য থাকে। মানব ইক, মানব ইক, মানবের বৈশিষ্ট্য থাকে, মানসিক বৈশিষ্ট্য থাকে। মানে ওকে? মানুষ মানুষের বৈশিষ্ট্য থাকে, তখন আমরা ওইটাকে তো ওই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলতেছি মনুষ্যত্ব। ওকে? যেমন ধরো তুমি যখন তখন যাকে তাকে থাপ্পড় মারো, যখন তখন যার উপর নির্যাতন করো, তোমার মধ্যে তো তাইলে মনুষ্যত্ব নাই, তাই না? তুমি হচ্ছে মানুষের রক্ত নিয়ে খেলতে মজা পাও, তোমার মধ্যে তো তাইলে মনুষ্যত্ব নাই। ওকে? আহ, একটা অন্যান্য প্রাণী, যেমন ধরো একটা বাঘ, বাঘের যখন ক্ষুধা লাগে, মানে পুরুষ বাঘের যখন ক্ষুধা লাগে, অনেক সময় সে তার নিজের ছেলেকেও, মানে নিজের সন্তানকেও সে খেয়ে ফেলে। ওকে? তাইলে তোমার মধ্যে আর সেই বাঘের মধ্যে পার্থক্যটা কি? তোমার আর বাঘের মধ্যে পার্থক্য হচ্ছে যখন তুমি এইভাবে আহ, ইয়ে করবা না, মানে নৃশংস হয়ে উঠবা না। তোমার মধ্যে তাইলে কি আছে? তোমার মধ্যে এই নৃশংস না হয়ে ওঠার বৈশিষ্ট্যটা তোমাকে কি করে তোলে? মানুষ করে তোলে। তো এই মানুষের বৈশিষ্ট্যটা, মানুষের বৈশিষ্ট্যগুলোকে, মানুষের বৈশিষ্ট্যকে আমরা বলতেছি সরি, বৈশিষ্ট্যকে আমরা বলতেছি কি? আমরা বলতেছি মনুষ্যত্ব। কি বলতেছি? মনুষ্যত্ব। ওকে? বা হ্যাঁ, কিংবা মানবিকতা। ওকে? মানবিকতা। ঠিক আছে? মানবিকতা। তো শিক্ষার আসল কাজ কি? মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমন অপ্রয়োজনীয় দিকও আছে। মনুষ্যত্ব লোকের সঙ্গে, এই যে মনুষ্যত্ব, মানুষের বৈশিষ্ট্য যেগুলো আছে, এগুলো জানিয়ে দেয়া, এগুলো চিনিয়ে দেয়া, এগুলোর সম্বন্ধে আইডিয়া দেয়া শিক্ষার কাজ। কার কাজ? শিক্ষার কাজ। ওকে? শিক্ষার প্রধান কাজ, শিক্ষার আসল কাজ। এখন অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের, সরি, কিরে এত ডিস্টার্ব করে কেন? আহ, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। প্রয়োজনীয় দিক কি? যেমন ধরো, একটু আগে আমরা বলছিলাম রিয়েল লাইফ স্কিলসগুলোর কথা। ওকে? রিয়েল লাইফ স্কিলস বা হার্ড স্কিলস যেগুলো, মানে রান্না করতে জানা, আগুন জ্বালাতে জানা, মানে রশির গিট বাঁধতে জানা, এরকম নানান স্কিল, এগুলো যেমন আমাদের মানে খুবই প্রয়োজনীয় শিক্ষা, আমাদের এগুলো যেমন আমাদের থাকতে হবে, তেমনইভাবে কিছু অপ্রয়োজনীয় শিক্ষাও আছে। অপ্রয়োজনীয় শিক্ষা বলতে এখানে ডিরেক্টলি সাহিত্যকে বলতেছে, সাহিত্য চর্চাকে। ওকে? দেখো, আমাদের কি আহ, উপন্যাস পড়া একান্তই দরকার? আমরা কি উপন্যাস না পড়লে আমরা কি চলতে ফিরতে পারবো না? পারবো তো। আমাদের তো ডেইলি লাইফে চলার জন্য যেভাবে হচ্ছে আমাদের
আর রান্না করতে জানাটা প্রয়োজন খাওয়ার জন্য, খেয়ে পরে বেঁচে থাকার জন্য, কিংবা আমাদের হচ্ছে আহ, বিভিন্ন স্কিল থাকা প্রয়োজন অর্থ আয়ের জন্য, অর্থ আয় করার জন্য। ঠিক সেভাবে তো আমাদের উপন্যাস পড়ার দরকার নেই, তাই না? যদি না তুমি বাংলা বিভাগের শিক্ষক হও বা যাই হোক, বা বাংলা টিচার হও, তাইলে তো তোমার আহ, এছাড়া তো তোমার উপন্যাস পড়ার দরকার নাই। তাইলেও তুমি উপন্যাস পড়বা কেন, বা তুমি সাহিত্য চর্চা করবা কেন? এটা একটু পরে আমরা আলাপ করব। যাই হোক, এখানে বলতেছেন এই যে যে পড়াগুলো, যে শিক্ষাগুলো আমাদের এভাবে কাজে লাগে না, এইভাবে এই পার্সপেক্টিভ থেকে আমাদের কাজে লাগে না, ওইটাকেই তিনি বলতেছেন অপ্রয়োজনীয়, এই দিকটাকেই উফ, অপ্রয়োজনীয় এই দিকটাকেই তিনি বলতেছেন কি, অপ্রয়োজনীয় দিকটাকে তিনি বলতেছেন তার শ্রেষ্ঠ দিক। কি বলতেছেন? তার শ্রেষ্ঠ দিক। কার শ্রেষ্ঠ দিক? ইয়ের আহ, কোথায় শিক্ষার শ্রেষ্ঠ দিক। সরি, জিনিসটা বেশি ডিস্টার্ব করছে, আমি হচ্ছে পেন নিই, যেহেতু ইয়ে ডিস্টার্ব করছে। তোমরা হচ্ছে হাইলাইট এখান থেকে করে নিও। অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। ওকে, কার শ্রেষ্ঠ দিক? শিক্ষার শ্রেষ্ঠ দিক। কেন? একটু পরেই আসছে। সে শেখায়, এই তো এখনই বলতেছে, সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়। সাহিত্য চর্চা করলে আমরা কি করতে জানি? আমরা জীবনকে উপভোগ করতে জানি। আমরা জীবনকে উপভোগ করতে পারি। জীবনের মানে কি, জীবনের আমরা আমাদের কিভাবে জীবনকে উপভোগ করতে হয়, জীবনকে কিভাবে দেখতে হয়, আমাদের জীবনের আমরা আমাদের লাইফের আসলে সার্থকতাটা কোথায়, ওকে, আমাদের বেঁচে থাকার সার্থকতা কোথায়, এটা আমরা বুঝতে পারি যখন আমরা হচ্ছে এইভাবে বই পড়ি আর কি। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বই পড়ি। কীভাবে হচ্ছে তিনি বলতেছেন কি করে মনের মালিক হয়ে। কিসের? মনের মালিক হয়ে, মানে তোমার মন তোমাকে কন্ট্রোল না করে তুমি হচ্ছে তোমার মনকে কন্ট্রোল করতেছো। ওকে, তো তোমার কিভাবে মনের মালিক হয়ে মন অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। ওকে, মনের মালিক হয়ে মানে তোমার মন মনকে বুঝতে পেরে। ওকে, তোমার নিজের ভেতরের যে জগৎটা, এটাকে খুব ভালোভাবে বুঝে, খুব ভালোভাবে জেনে তুমি কিভাবে অনুভূতি আর তোমার নিজের ভেতরের যে অনুভূতি, তোমার ভেতরের কল্পনা, এই বিষয়গুলোকে কিভাবে তুমি এনজয় করতে পারবা, এই বিষয়গুলোকে কিভাবে তুমি বুঝতে পারবা, অনুধাবন করতে পারবা। কিভাবে পারবা? যখন তুমি সরি আমার যখন তুমি শিক্ষা অর্জন করবা, প্রকৃত শিক্ষা অর্জন করবা। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ওর নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন ও নিচতলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। আহ, এই যে অপ্রয়োজনীয় দিকটা, এটা বড় হয়ে ওঠে না কেন? এত আমাদের লাইফ সম্বন্ধে এত আমাদের চিন্তা চেতনা অনুভূতিতে এত গাঢ় প্রভাব রাখার পরেও আমরা এত ভালোভাবে এত ক্লিয়ারলি চিন্তা করতে পারি সাহিত্য চর্চা করার মাধ্যমে, শিক্ষা এইভাবে বই পড়ার মাধ্যমে। এরপরে এই দিকটা আমাদের কাছে বড় হয়ে ওঠে না কেন? হয়ে ওঠে না কারণ কারণ হচ্ছে দুইটা কারণ বলতেছে এখানে। একটা হচ্ছে ভুল শিক্ষা। ভুল শিক্ষা কি? ভুল শিক্ষা হচ্ছে যেমন ধরো ধরো এগিন হইলে হারা এগিন অদরকারি জিনিস এখানে আর দরকার নেই। ওকে, মানে খুবই অপ্রয়োজনীয় জিনিস, দরকার নাই টাইপের আর কি, ডাম্প বিষয়পত্র বলে আমাদের সমাজে এগুলোকে ধরা হয়, সাহিত্য চর্চাকে ধরা হয়, সাহিত্য চর্চাকে সময়ের অপচয় হিসেবে ধরা হয়, তাই না? ভুল শিক্ষা যেমন ধরো আমাদের ব্রাউন ফ্যামিলিসগুলোর মধ্যে দেখা যায়, যে ফ্যামিলিগুলোর মধ্যে দেখা যায় জিনিসগুলো যে আহ, এ বই পড়িও না, বই তোমার একাডেমিক বই পড়ো, একাডেমিক সিলেবাস আগে কমপ্লিট করো, ঠিক আছে? বাইরের বই পড়ে আগে নিজের ইয়ে সার্টিফিকেট ইয়ে করা। এই যে বাইরের বই আর একাডেমিক বই, এই বিষয়গুলো, এই ধরনের চিন্তা চেতনা, এই চিন্তাধারা, এগুলোকে ভুল শিক্ষা বলা হচ্ছে। আর নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়েছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। দেখো, নিচতলা বলতে এই যে জীবসত্তা, জীবসত্তার যে বৈশিষ্ট্যগুলো, এই যে চাহিদাগুলো, জীব একজন জীব হিসেবে, একজন প্রাণী হিসেবে আমাদের আমাদের একজন জীব হিসেবে যে চাহিদাগুলো, যেমন ধরো খেয়ে পড়া, ক্ষুধ পিপাসার যে চাহিদা, এটা মেটানোর জন্য আমাদের এত বেশি কষ্ট করতে হয়, আমরা এত বেশি স্ট্রাগল করতে হয় যে আমরা যে জীবনকে উপভোগ করব, আমরা যে ওই ওই স্ট্রাগলটা করার পরে আমরা বই নিয়ে বসবো, সেই সেই ফুরসতটা আমাদের মধ্যে হয়ে ওঠে না, আমাদের সেই সময়টা হয়ে ওঠে না।
ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না। মানে পুরা দিন এই স্ট্রাগলের মধ্যে কাটানোর পরে আমাদের হচ্ছে মানুষ হয়ে উঠতে হবে, আমাদের নিজের ভেতরের জগৎ সম্বন্ধে আমাদের জানতে হবে, মানুষের সম্বন্ধে জানতে হবে, ওকে, জীবন ও জগৎ সম্বন্ধে জানতে হবে। এই ধরনের ইচ্ছা, এই চাহিদাটা আমাদের মধ্যে আর জাগে না। কেন জাগে না? তার ওই যে আমরা স্ট্রাগলসের মধ্যে পড়ে আছি, আমাদের একজন জাতি হিসেবে, পুরো একটা জাতি হিসেবে আমরা যেভাবে স্ট্রাগলসের মধ্যে পড়ে আছি, নিজের দুপুরে যদি খাইতে পারি, রাতে খাইতে পারবো কিনা এটা সন্দেহে থাকি। তো এই ইয়েটা, এই টেনশনের কারণে আমরা হচ্ছে এই উপরের তলায় যা ওঠার কথাটা ভাবতে পারি না। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। অর্থচিন্তার নিগড়, অর্থচিন্তার শেকলে আমরা সবাই বন্দী হয়ে আছি। ওকে, অর্থচিন্তা মানে টাকা পয়সার চিন্তা আর কি। টাকা 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 কামাইতে হবে। ওকে, সব টাকা কামানোর চিন্তাতে আমরা সবাই বন্দি। টাকার বাইরে কিছু চিন্তা করতে পারি না। টাকার শেকলে আমরা বন্দি। ধনী দরিদ্র সকলের অন্তরেই সে একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরও চাই। ওকে, গরিবের মানে দরিদ্রের কেন এই ধ্বনি উত্থিত হচ্ছে, কেন বারবার সে এই চাই চাই করতেছে? তার কারণ হচ্ছে তার মধ্যে নাই, তার কাছে নাই, তার কাছে তার খুদ পিপাসা মেটানোর জন্য টাকা দরকার। এখন সেই টাকাটা তো তার কাছে নাই, তার জন্য সে চাই চাই করছে। কিন্তু ধনী যে, তার তো আছে। তাইলে সেও কেন চাই 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 করতেছে? আরও বেশি, আরও বেশি দাও। এটা কেন করতেছে? কারণ এই যে চাহিদা, এটা ইনফাইনাইট, লিমিটলেস। ওকে, আমরা ওই যে যত পাই তত চাই, এরকম একটা কথা আছে না? তো যে যত পায় সে ততই চায়, চাইতেই থাকে। ওকে, এই চাহিদাটাই এটা কখনো শেষ হয় না। ওকে, এই জন্যই ধনী দরিদ্র সবার মধ্যে এই একই ধ্বনি উত্থিত হচ্ছে। তাইলে এখানে যে একটু আগে আমরা বলতেছিলাম যে আমরা দুপুরে খাইতে পাইলে রাতে পাই না, রাতে খাইতে পারবো কিনা টেনশনে থাকি। সেটার জন্য তার জন্য হচ্ছে আমরা পড়াশোনা করতে, মানে বই পড়ে নিজেকে এনলাইটেন করার চিন্তাটা আমাদের মধ্যে আসে না। তাইলে যারা হচ্ছে এই যে ধনীরা, তারা তো দুপুরে খেয়ে রাতে মানে রাতের গ্যারান্টিটা তার কাছে থাকে। এরপরে সেও কেন সাহিত্য চর্চা করতে পারতেছে না বা বই পড়তে পারতেছে না? তার কারণ, আচ্ছা এটা এখন না বলি, ওখানে একটু পরে হচ্ছে আলাপের মাধ্যমে আসবে। সেই প্রশ্নটা তোমরা সামনেই পাবা, প্রশ্নের উত্তরটা সামনেই পাবা। তাই অন্নচিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অন্নচিন্তা বা অর্থচিন্তা, অন্নচিন্তাই অন্নচিন্তাটা ইটস মানে অর্থচিন্তা আর কি। অন্নচিন্তা মানে অন্ন মানে খাবার, তো খাবারের চিন্তা, পেট মানে পেটে খাবার দেওয়ার চিন্তাটা, এটা আরেকটু বৃহৎ আকারে অর্থচিন্তা আর কি। যেমন ধরো জাস্ট আমাদের তো পেটে খাবার দেওয়ার টেনশনই থাকে না, আমাদের হচ্ছে গায়ে কি দিব, মানে পোশাকের টেনশনে থাকে, তাই না? এরকম নানান টেনশন। এই চিন্তাটা কে একদম বৃহদার্থে অর্থচিন্তা, তাই না? আমরা অর্থ পাইলেই তো এই সব কিছু, এই চিন্তাগুলো, এই টেনশনগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এই যে অর্থচিন্তা থেকে মানুষ যদি মুক্তি না পায়, তাদের মধ্যে থেকে যদি এই টেনশনটা দূর না হয়, তাইলে ওর যদি এই যে টাকা পয়সাই যে জীবনের মেইন লক্ষ্য না, মূল লক্ষ্য না, এটা যদি মানুষ বুঝতে না পারে, মানুষকে যদি আমরা ভালো করে বুঝাতে না পারি, তাহলে হচ্ছে মানব জীবনে মানে মানুষের জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। সোনা ফলাতে মানে সোনা ফলাতে সোনা ফলানো মানে কি? সোনা ফলানো মানে হচ্ছে তার মধ্যে করে ওঠা, তার মধ্যে হচ্ছে সোনালী ফসল, মানে সোনালী শিক্ষা কোনটা? ওই যে প্রধান শিক্ষা আমরা পড়ে আসলাম, মানে মনুষ্যত্ব, ওকে, মূল্যবোধ, এই জিনিসগুলো তার মধ্যে, এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আমরা বা সে হচ্ছে অর্জন করতে পারবে না। ওকে, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে, সে তিমিরেই রয়ে যাবে। মানে যে তিমির মানে অন্ধকার, মানে গভীর অন্ধকার, যে গভীর অন্ধকার সেই গভীর অন্ধকারেই রয়ে যাবে। ওকে, তো দু একটা মানুষ হচ্ছে নিজেরা ব্যক্তিগতভাবে পড়াশোনা করে, বইপত্র পড়ে, আমাদের মধ্যে তো দেখা যায় কয়েকজন নিজেরা পার্সোনালি বইপত্র পড়ে হচ্ছে নিজেদের এনলাইটেন করে, কিন্তু বেশিরভাগ মানুষই অন্ধকারে রয়ে যায়। ওকে, তাই অন্য চিন্তার নিগড় থেকে পেটে কি দিতে, পেটে দেওয়ার, পেটে কি খাবার দিব, এটার চিন্তা থেকে, এই টেনশনটা থেকে
মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলতেছে চারপাশে, এটাকে তিনি মোতাহির হোসেন চৌধুরী অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, আমাদের ইন্টেলেকচুয়াল শ্রেণী যে মানুষকে, মানুষের জন্য মুক্তির, মানুষকে এই খাবারের চিন্তা থেকে বা টাকা পয়সা কামানো, টাকা পয়সা বেকারত্ব থেকে মুক্তি দেওয়ার, বা এই যে টাকার চিন্তা, এটা থেকে মুক্তি দেওয়ার জন্য যে ইন্টেলেকচুয়াল শ্রেণী চেষ্টা করতেছে, বা যারাই চেষ্টা করতেছে, তাদের এই চেষ্টাটা প্রথমে তিনি অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু বলতেছেন যে এটা বেশি দিন সাস্টেইন করবে না, বা বেশি দিন বেশি দূর, মানে বেশি মূল্য মূল্য আর থাকবে না বেশি দিন। কেন থাকবে না? কেন থাকবে না? তার কারণ এই যে একটু আগে আমরা পড়লাম, ধনীরা ধন সম্পদ থাকার পরেও সে কেন আরও চায়? তার কারণ হচ্ছে তার লিমিটলেস চাহিদা। ওকে, তো মানুষের মধ্যে যে এই লোভ, এই চাহিদা, এই এটা যে ক্ষতিকারক, এটা যে এটা যে ক্ষতিকর মানুষের জন্য, এটা এটা মানুষ বুঝতে পারে কখন? যখন সে শিক্ষিত হয়, তাই না? তাকে এই জিনিসটা শেখাই হচ্ছে শিক্ষা, বোঝাই হচ্ছে শিক্ষা। ওকে, তো এই যে শিক্ষিত করে তোলার, জাতিকে শিক্ষিত করে তোলার এই গোলটা যদি আমাদের ওই ইন্টেলেকচুয়াল শ্রেণীর না থাকে, তাহলে হচ্ছে তারা যদি এই অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্ত করেও ফেলে, এরপরেও সে হবে না, সে সফল কাম হবে না। কেন হবে না? তার কারণ এই যে আমরা ওই যে যত তারা হচ্ছে পাবে, তো সে আরও চাইবে। ওকে, তো তার জন্য সে আগে হয়তো ছোট ক্রাইম করতো, এখন বড় ক্রাইম করবে, তাই না? এই যে এটাই আর কি। কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? কারারুদ্ধ মানে কারাগারে বন্দি, আহার তৃপ্ত, কারাগারে বন্দি মানুষ, কিন্তু তার আহার তৃপ্ত, মানে তাকে হচ্ছে পেট ভরে খাইতে দেয়া হয়। সেই মানুষটার জীবনের মূল্য কেমন? মূল্য কতটুকু? প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। প্রচুর অন্নবস্ত্র পেলে, মানে খাবার আর কাপড় চোপড় পাইলে মানুষ, কিছু মানুষ আছে যারা হচ্ছে কি করে, যারা হচ্ছে কারাগারকে স্বর্গ মনে করে, জান্নাত মনে করে। ওকে, জান্নাতে তারা হচ্ছে সেই জান্নাতে লিমিটলেস খাবার যা চাই তাই পায়। ওকে, কিন্তু সে সেই কারাগারে বন্দি, সে বাইরে যেতে পারে না। সে হচ্ছে চারপাশের চারপাশের এনভায়রনমেন্ট সে এনজয় করতে পারে না। তো তার কিছু মানুষের কাছে হয়তো এটা স্বর্গ হইতেও পারে, ঠিক আছে, বাইরের আলো হাওয়ার। কিন্তু যারা হচ্ছে এই বাইরের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্যকে যে মানুষটা এনজয় করছে লাইফে একবার, যে মানুষটা হচ্ছে বুঝতে পারছে, অনুধাবন করছে, সেই মানুষটাকে তো এই কারাগারে বন্দি এত কিছু দেওয়ার পরেও সেই মানুষটা কারাগারকে কারাগারই মনে করবে, স্বর্গ তো মনে করবে না, তাই না? মানুষটা কারাগারকে কারাগারই মনে করবে। ওকে, কি করে তা থেকে মুক্তি পাওয়া যায়? এবং মানে খাবার দাবার পাইলেও, মানে লিমিটলেস খাবার দাবার পাইলেও সে কী করে এটা থেকে মুক্তি পাওয়া যায় সেটাই সে চিন্তা করবে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু। ওকে, কজ একটা সময় পর গিয়ে সে বুঝতে পারবে এগুলোর সার্থকতা। ওকে, আকাশ বাতাসে ডাকে যে পক্ষী আকুল, আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, যে পাখিটা আকুল, যে পাখিটা হচ্ছে মুক্ত আকাশের পাখি। ওকে, তাকে যদি আমি তাকে যদি তুমি করো, তাকে যদি তুমি খাঁচায় বন্দি করে ফেলো এবং তাকে বলো হচ্ছে, মানে তাকে তুমি নিয়মিত খাবার দাবার দাও, কিন্তু তারপরেও তার মন আনচান করবে, তার মন চাইবে কি, তার মন চাইবে হচ্ছে সে মুক্ত আকাশে উড়ুক। কেন? কারণ হচ্ছে সে এভাবেই তার হচ্ছে জেনে, সে বোঝে পৃথিবীর সৌন্দর্য। ওকে, যে সে জানে যে সে এখানে কারাগারের এই বন্দি খাঁচাটার মধ্যে থাকলে সে নিরাপদ, সেও জানে, কিন্তু এরপরেও সে এটা চাইবে না। সে চাইবে কি, সে সুযোগ পাইলেই পালিয়ে যেতে চাইবে, সে সুযোগ পেলে কারাগার এই খাঁচাটা ছেড়ে মুক্ত আকাশে উড়ে যেতে চাইবে, জানলা দিয়ে বেরিয়ে যেতে চাইবে। কেন? তার কারণ সে বোঝে মুক্ত আকাশের সার্থকতা। ওকে, অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এটা আমাদের অবশ্যই হাইলাইট করতে হবে। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মূল্যবোধের পরিচায়ক। অন্নবস্ত্রের প্রাচুর্য, এই যে মনুষ্যত্বের পরিচায়ক। মানুষের মধ্যে মানুষের বৈশিষ্ট্যটা, মানুষের মধ্যে যে মানুষের বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে প্রমাণ করে তার মধ্যে কিছু বোধ। কোন বোধটা?
যে বোধটা থেকে সে বুঝতে পারে যে খাবারের প্রাচুর্য, খাবার খাবার দাবারের প্রাচুর্য, প্রচুর খাবার দাবারের চেয়েও কোনটা বেশি মূল্যবান, কোনটা বেশি বড়, মুক্তি সবচেয়ে বড়, স্বাধীনতা বড়। এটা যখন সে বুঝতে পারবে তখন সে মানুষ হয়ে উঠবে। ওকে, আর না হয় সে বলবে কি, আর না হয় সে বলবে হচ্ছে আগেই ভালো ছিলাম। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। চিন্তার স্বাধীনতা, তুমি তোমার নিজের মতো করে চিন্তা করতে পারা। ওকে, তোমাকে কেউ বাধা দিবে না, তোমাকে কেউ নিজের মতো করে মানে ম্যানিপুলেট করবে না। ওকে, তুমি নিজেকে, তুমি নিজে বেছে নিবা তুমি কোন চিন্তাধারাটা গ্রহণ করবা, বা তুমি নিজের নিজের চিন্তাধারা তৈরি করবা। ওকে, এই স্বাধীনতা তোমার মধ্যে থাকতে হবে। তোমার মধ্যে বুদ্ধির স্বাধীনতা থাকতে হবে। ওকে, তোমার মধ্যে আত্মপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তুমি নিজেকে কীভাবে প্রকাশ করতে চাও সেই স্বাধীনতা তোমার থাকতে হবে। তো এই স্বাধীনতা যদি তোমার না থাকে তাহলে তুমি প্রকৃত স্বাধীন নও, তুমি প্রকৃত স্বাধীন দেশের নাগরিক নও। ওকে, বা তুমি স্বাধীন জাতি নও। স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো যেখানে নাই সেখানে কি নাই, সেখানে মুক্তি নাই। ওকে, কিসের কিসের? চিন্তার, বুদ্ধির, আত্মপ্রকাশের, নিজেকে প্রকাশ করার। ওকে, এই 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 স্বাধীনতাগুলো যেখানে নাই সেখানে কি নাই, সেখানে মুক্তি নাই, সেখানে মানুষের মুক্তি নাই, সেখানে মানুষ হচ্ছে বন্দি, কারাগারে বন্দি। মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। এই চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, মানুষকে পাইয়ে দেয়া, এই মুক্তিটা মানুষকে পাইয়ে দেওয়ার যে গোলটা, এটাই হচ্ছে আলটিমেট গোল হওয়া উচিত তার। এই যে অন্য অন্য চিন্তা বা খাবার দাবারের যে অথবা টাকা পয়সার চিন্তাটা থেকে মুক্তি দেয়াই হচ্ছে একমাত্র গোল হওয়া উচিত না। আলটিমেট গোল হওয়া উচিত কি, তাকে শিক্ষিত করে তোলা, যেন সে স্বাধীন হয়ে ওঠে, যেন সে মুক্ত পাখি হয়ে ওঠে, যেন সে নিজের মতো করে চিন্তা করতে পারে, নিজের মতো করে বুদ্ধির জাগরণ ঘটাতে পারে, নিজের মতো করে নিজেকে প্রকাশ করতে পারে। ওকে, মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। এটার মানে কি, ক্ষুধা পিপাসায় যে মানুষটা কাতর, ওকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো ক্ষুধা আর পিপাসা থাকে। ওকে, কিন্তু সে যদি এটা জন্যই সারাদিন ব্যয় করতে হয়, তাকে যদি এটার জন্য স্ট্রাগল করতে হয়, তাইলে তো তার মধ্যে সে যে নিজেকে নিজে উপলব্ধি করতে পারবে না, নিজের ভেতরের জগৎ, সে তো সেই ফুরসতটা পাবে না, সে বই পড়ার ফুরসত পাবে না, তাই না? তো এই দুনিয়াটাকে উপলব্ধি করা, চারপাশকে দেখা, নিজের চারপাশের এনভায়রনমেন্ট দেখা, উপলব্ধি করা, বোঝা, এই এইটা এই এই শক্তিটা, এই ফুরসতটা সে পাবে না যদি সে কি থাকে, সে সারাদিনই হচ্ছে ক্ষুধ পিপাসা মেটানোর জন্যই স্ট্রাগল করতে থাকে। ওকে, এই জন্য তাইলে কি প্রয়োজন, তার ক্ষুধা আর পিপাসার যে এই তৃষ্ণা, এই চাহিদাটা, এটা পূরণ করা প্রয়োজন। আমরা যারা হচ্ছে জাতির কর্ণধার, ওকে, আমাদের এর জন্য এই এই তাদেরকে এই তাদের এই চাহিদাটা পূরণ করতে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া অবশ্যই প্রয়োজন। ওকে, আমাদের বড় লক্ষ্যর দিকে নজর রাখতে হবে। এই যে তাদের এই হ্যাঁ, ক্ষুধ পিপাসার চাহিদা তো আমরা পূরণ করবই, তবে এইটা পূরণ করব আমরা কোন জিনিসটা মাথায় রেখে, কোন বৃহত্তর গোলটা মাথায় রেখে, তাকে চিন্তাগতভাবে, বুদ্ধিগতভাবে, আত্মপ্রকাশের দিক থেকে তাকে স্বাধীন করে তোলা, মুক্ত করে তোলা, এটাই হচ্ছে আলটিমেট গোল হইতে হবে আমাদের। ঠিক আছে, নাইলে হচ্ছে তাকে আমরা যদি অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি দিও, অর্থচিন্তার এই বন্দিত্ব থেকে মুক্তি দিও, এরপরেও এটা আমাদেরকে বেশি দূর নিয়ে যাবে না। বেশি দূর নিয়ে যাবে না কেন? তার কারণ, যখন আমরা তাকে তার এই চাহিদাটা পূরণ করব, তখন সে আরও বড় কিছু চাইবে। ওকে, তার এই চাহিদাটা শেষ হবে না কখনো। তার কিংবা তার তোমাদের চারপাশেই দেখো না, আমাদের চারপাশে তো এমনও মানুষ আছে যারা হচ্ছে খুবই সচ্ছল, কিন্তু এরা কি বই পড়ে? এরা কি নিজের লাইফ নিয়ে চিন্তা করে? এরা কি এই যে মূল্যবোধ, মানুষকে মূল্য দিতে জানা, ওকে, মানুষের মূল্য, মানুষের সময়ের মূল্য, নিজের মূল্য, এই বিষয়গুলো কি সে বুঝতে পারে?
তার মধ্যে তার কাছে টাকা আছে, তার কাছে সব কিছু আছে, কিন্তু তাও কি সে পারে? পারে না। কেন? তার কারণ হচ্ছে সে চর্চা করে নাই, সে এই শিক্ষাটা পায় নাই। ওকে, তো আলটিমেটলি হইল কি? আলটিমেটলি সে মানুষের কথা চিন্তা করলো না, সে জাস্ট নিজের স্বার্থের কথাই চিন্তা করলো। সে যখন গরিব ছিল তখনও সে নিজের স্বার্থের কথা চিন্তা করছে, এখন যখন সে পয়সাওয়ালা হয়েছে তখনও সে নিজের স্বার্থের কথাই চিন্তা করতেছে। ওকে, তো আলটিমেটলি এটাই হবে। তুমি তার অবস্থার পরিবর্তন করতে পারবা, তার মানসের পরিবর্তন করতে পারবে না। তার মানসের পরিবর্তনের জন্য তোমার কি করতে হবে? তাকে শিক্ষিত করে তুলতে হবে। তাই মুক্তির জন্য তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। মুক্তির জন্য কয়টা উপায় অবলম্বন করতে হবে? মুক্তির জন্য দুইটা উপায় অবলম্বন করতে হবে। কি কি? একটা হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি, মানে ওই যে খাবার দাবার, তৃষ্ণা, এই চাহিদাটা, জীব সত্তার যে চাহিদাটা, অন্য চিন্তা। ওকে, অন্য চিন্তা থেকে মুক্তি, অন্য চিন্তা থেকে মুক্তি বা আর আরেকটা কি? আরেকটা হচ্ছে আম, মনুষ্যত্বের স্বাদ। ওকে, তাকে অন্য চিন্তা থেকে মুক্তি দিতে হবে, যেন সে কি করতে পারে? যেন সে আহ, নিজের যে সে হচ্ছে নিজের লাইফ নিয়ে বা নিজেকে নিয়ে চিন্তা করার, নিজের জাতিকে নিয়ে, নিজের দেশকে নিয়ে চিন্তা করার সময়টা পায়। ওকে, এবং তাকে যদি মুক্ত তুমি করেও দাও, এরপরেও তো সে চিন্তা করবে না। ওকে, তো সে যেন চিন্তা করে, এটাও তোমার শিখাইতে হবে তাকে। তার মধ্যে এই মনুষ্যত্বটা, তার মধ্যে অন্য একজন মানুষের প্রতি সহমর্মী হওয়ার এই শিক্ষাটা, শিক্ষাটাও তোমার দিতে হবে। ওকে, তো আমাদের তাইলে দুই ধরনের মুক্তি তাকে দিতে হবে। আম, তাকে হচ্ছে তার মনুষ্যত্বের মুক্তিও তাকে মানসিকভাবে মুক্ত করতে হবে, আর তার শারীরিকভাবেও মুক্ত করতে হবে। ঠিক আছে? শারীরিক আর মানসিক এই দুই ধরনের মুক্তিই হবে এই সমাধানের চেষ্টার অবলম্বন আর কি, সমাধানের চেষ্টার মাধ্যম। একটা অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া, আর একটা হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে, কিসের দ্বারা? শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। সরি, আমি একটু অসুস্থ, তাই আমার গলা একটু পর আটকে যাচ্ছে। এরপরেও চালিয়ে যাচ্ছে আর কি। শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললেই সফল পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না এটা আমি অলরেডি এক্সপ্লেন করছি। আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মানে একটা তুমি হচ্ছে তোমার জাতি হচ্ছে পড়ে আছে ইয়ের মধ্যে, দারিদ্রতার মধ্যে। ওকে, অন্য চিন্তায় ডুবে আছে পুরো জাতি, এর মধ্যেও তুমি তাকে জাস্ট শিক্ষিত করে তুলতে চাচ্ছ। ওকে, সে তো শিক্ষিত, তুমি তাকে শিক্ষিত করার চেষ্টার এফোর্ট দিচ্ছ, একজন, দুইজন, চারজন, পাঁচজন, 10 জন, 12 জন করে আস্তে 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 করে হয়তো বা একটা সময় গিয়ে তোমার জাতি শিক্ষিত হয়ে উঠবে। ঠিক আছে? কিন্তু যদি দেখো, তুমি একটা মানুষের ক্ষেত্রে চিন্তা করো না। একটা মানুষের অবক্ষয়, মানসিক অবক্ষয় হয় কখন? যখন তার থাকে, যখন দুই দুই সময়, যখন তার চাহিদা লোভে পরিণত হয়। ওকে, আর দুই, যখন সে তার চাহিদা পূরণ করার জন্য কোনো মানবিক উপায় পায় না। এই দুই ক্ষেত্রে তার মধ্যে অবক্ষয় জন্ম নেয়। ঠিক আছে? এই দুইয়ের ধারাই হচ্ছে মানুষের মানসিক অবক্ষয়ের সূত্রপাত ঘটে। তো এই যে আহ, মনুষ্যত্বের, সরি কইছিলাম, আহ, আহ, তো এই যে তাকে শিক্ষিত করে তুলে, এরপরে সেই শিক্ষার দ্বারা তাকে হচ্ছে মানে হার্ড রিয়েল লাইফ স্কিলস এগুলো শেখানো, সরি, তাকে হচ্ছে শিক্ষিত করে তোলা, তাকে মানসিকভাবে শিক্ষিত করে তোলা, তার মধ্যে মনুষ্যত্ব গড়ে তোলা। এটা এর মাধ্যমে তুমি জাস্ট এভাবে জাস্ট শিক্ষিত করে তোলার জন্যই যদি ফুল এফোর্টটা দাও, তাহলে এটার জন্য সুদীর্ঘ সময়ের দরকার, ফুল মানে একটা আশানুরূপ রেজাল্ট পাওয়ার জন্য। ওকে, মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। মনুষ্যত্বের স্বাদ যদি আমরা না পাই, মানুষ যদি না পায়, তাহলে অন্নবস্ত্রের চিন্তা, খাবারের চিন্তা, খাবার দাবারের চিন্তা থেকে মানুষ মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। কেন পড়ে থাকতে পারে? ওই যে চাহিদার কথা বললাম, আনলিমিটেড চাহিদা, একটু আগেই তো বললাম।
আবার শিক্ষা দীক্ষার মারফতে, মারফত মানে কি? মারফত মানে কি? মারফত মানে হচ্ছে মাধ্যম। ওকে, মাধ্যম, মাধ্যম। শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্যবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব কিছু না। এই যে একটু আগে অবক্ষয়ের কথা বললাম, আহ, যদি সে হচ্ছে তার ক্ষুধ পিপাসা মিটাইতে না পারে, তাইলে হচ্ছে সে আহ, ভুল সিদ্ধান্ত নেয় অনেক সময়। সে হচ্ছে ক্রাইমের ক্রাইম করতে বাধ্য হয় অনেক সময়, চুরি করতে বাধ্য হয়, ডাকাতি করতে বাধ্য হয়, যখন সে হচ্ছে তার অভাব মিটাইতে পারে না, তাই না? তো এই যে তখন তার মধ্যে মনুষ্যত্ব গড়ে তোলার এই সাধনাটা ব্যর্থ হওয়াটা অসম্ভব কিছু না, যদি না তার এই ক্ষুধ পিপাসার বিষয়টা আমরা মিটাইতে না পারি। কোনো ভারী জিনিসকে, এখন দেখো, কোনো ভারী মানে এখানে হচ্ছে একটা জাতিকে, মানে পুরো জাতিকে জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে তোলার জন্য এই যে সরি, জীবসত্তার ঘর থেকে জাস্ট একটা নর্মাল প্রাণী থেকে একটা মানুষ হয়ে মানুষ করে তোলার যে পথটা, এই পথটার কথা এখানে তোর উপমার মাধ্যমে বলা হচ্ছে। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের দিক থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। যদি একটা পাথরকে তুমি নিচ থেকে ঠেলতে থাকো জাস্ট, তাইলে তো এটাকে ওঠানো খুব কাইন্ড অফ অসম্ভব আর কি, যদি না উপর থেকেও জিনিসটাকে বেঁধে টানা হয় আর কি। ওকে, তো নিচ থেকেও ঠেলতে হবে, উপর থেকেও টানতে হবে, দুইভাবে হচ্ছে জিনিসটা, পাথরটা উপরে নিয়ে যাওয়া সম্ভব। ঠিক আছে? তো মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপরের থেকে টানা। কোনটা? এই উপর থেকে যে টানতেছে, উপর থেকে টানাটাকে কবি বল সরি লেখক বলতেছেন শিক্ষা। এই এই মাধ্যমটাকে, এই উপর থেকে টানার মাধ্যমটাকে বলতেছেন হচ্ছে শিক্ষা। ওকে, একটা জাতিকে যদি আমরা জীবসত্তা থেকে, মানে একটা জীব থেকে একটা মানুষে পরিণত করতে চাই, এই সাধনাটার জন্য আমাদের শিক্ষা দরকার। আর কি দরকার? নিচ থেকে ঠেলার ব্যাপারটাকে তিনি কীভাবে কিসের সাথে তুলনা করতেছে দেখো। কই, হ্যাঁ, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচ থেকে ঠেলা। এই যে নিচ থেকে ঠেলতেছে, এটা হচ্ছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। ওকে, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা মানে সোজা কথায় ধরো, আম, একটা একটা মানুষের স্কিল আছে, একটা মানুষ শিক্ষিত হয়েছে, সে হচ্ছে ইজিলি আয় করতে পারবে, ইজিলি হচ্ছে সে সংসার করতে পারবে, ইজিলি হচ্ছে সে টাকা ইনকাম করতে পারবে। ওকে, তার হচ্ছে টেনশন করতে হবে না, পুরো দিন স্ট্রাগল করতে হবে না, দুপুরে খাইলে রাতে টেনশন করতে হবে না। ওকে, তো এটা এটা এখানে বলতেছে যে সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা, যেখানে সব কিছুই শৃঙ্খল শৃঙ্খল সুশৃঙ্খলভাবে চলবে। ঠিক আছে? তো এ দুইটাই দরকার, শিক্ষাও দরকার, শিক্ষিত করে তোলাও দরকার, সুশৃঙ্খল করে তোলাও দরকার। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার সরি, আমরা অনেক নিচে চলে গেছি। অনেকে মিলে খুব জোরে উপর দিক থেকে টানলে কোনো জিনিস উপরে তোলা যায়। মানে এই যে শিক্ষার মাধ্যমে যদি পাথরটাকে, সরি, জাতিকে উপরে তুলতে চাই, যাবে, তোলা যাবে, কিন্তু খুবই সময় সাপেক্ষ হবে জিনিসটা। ওকে, আবার নিচ থেকে যদি ঠেলি, তাইলেও কি হবে, মানে এই যে জাস্ট সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দিয়ে কোনো শিক্ষিত করে তোলার চেষ্টা নাই, জাস্ট সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দিছি, তাইলেও হচ্ছে সেটা কোনো ফলপ্রসূ ফল দিবে না। কেন? কারণ ওই যে আহ, এটা হচ্ছে আনলিমিটেড চাহিদা, তাই না? তো এটার কারণে সে তার মধ্যে মনুষ্যত্ব জন্মাবে না, সে নিজেকে উপলব্ধি করতে পারবে না, সে জানতে পারবে, সে হচ্ছে মানুষের মূল্য বুঝতে পারবে না। তার ফলে সে ওই যে তার এই শৃঙ্খল পরিবেশটা একটা সময়, সুশৃঙ্খল পরিবেশটা একটা সময় আবার বিগড়ে যাবে, তাই না? তো এই যে সম্ভব না। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে, শিক্ষা দীক্ষার মাধ্যমে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমাধান সহজেই হতে পারে। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্র, খাবার দাবারের সমাধানটা সহজে হতে পারে। ওকে, কেননা অন্নবস্ত্রের অর্থব্যবস্থায় মূলে লোভ, অন্নবস্ত্রের অব্যবস্থার মূলে এই বিশৃঙ্খল, আমাদের সমাজের বিশৃঙ্খল অবস্থা। আমাদের দেশে তো ফসলের অভাব নাই, তাই না? বাংলাদেশের অবস্থা তুমি দেখো, বাংলাদেশে তো কোনো কিছুরই অভাব নাই। ওকে, এরপরেও মানুষ এভাবে ইয়ে করতেছে, স্ট্রাগল করতেছে কেন? আমরা সবাই কেন এভাবে টাকা 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 টাকা, আমাদের পুরো জীবন চিন্তায় চিন্তায় চলে যাচ্ছে? তার কারণ এই এই
বিশৃঙ্খল অবস্থাটার কারণ কি? বিশৃঙ্খল অবস্থাটার কারণ হচ্ছে লোভ। কাদের লোভ? ওই যে যারা ধনী সম্প্রদায় আছে, ক্যাপিটালিস্ট সোসাইটি, তারা হচ্ছে তাদের লোভ সংবরণ করতে পারে না। যারা তারা যত চায়, সরি যত পায়, তারা আরও চায়। ওকে? তারা চায়, তারা পায়, কিন্তু আমরা তাদের কারণে আমাদের ভাগ থেকে আমাদের অংশটুকু চলে যায়। ঠিক আছে? তো এই যে লোভ, তাদের লোভ, ওকে? তো এ- এটাই হচ্ছে এই বিশৃঙ্খল অবস্থা, এই অব্যবস্থার মূল বলে লেখকের মতামত। আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে। শিক্ষা দীক্ষা মানে সেই ধনী সম্প্রদায় যদি শিক্ষিত হইতো, তাইলে সেও উপলব্ধি করতে পারতো যে লোভে পাপ, পাপে মৃত্যু। যেমনভাবে আমাদের দেশের বর্তমান ইস্যু যদি তোমরা খেয়াল করো, ওকে? যারা কিছুদিন আগেও দুর্দণ্ড প্রতাপে হচ্ছে মানুষের আহ, মানুষের পেটে লাথি মেরে হচ্ছে তারা প্রাসাদ গড়েছিল, ওকে? তারা এখন কিভাবে হচ্ছে করতেছে, রিগ্রেট করতেছে, তারা কিভাবে হচ্ছে পর্যবসিত হয়েছে নিজেদের ইয়েতে, নিজেদের পরিণামে, ওকে? লোভে পাপ পাপে মৃত্যুর কথাটা যে বুলি না, জাস্ট একটা মানে জাস্ট একটা নর্মাল একটা বাক্যই না, একটা বুলি মাত্র না। এটা হচ্ছে, এটা যে খুবই সত্য একটা কথা, খুবই চিরন্তন সত্য একটা কথা। এটা হচ্ছে যখন একটা মানুষ শিক্ষিত, ওই মানুষগুলা, আমাদের দেশের ওই মানুষগুলো যদি শিক্ষিত হইতো, তাইলে তারা উপলব্ধি করতে পারতো হাজার 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 মানুষকে মেরে ফেলা, এবং মানুষের পেটে লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মেরে বড় লোক হওয়া বা নিজের ধন সম্পদ গড়া, ওই মানুষগুলো হচ্ছে বুঝতে পারতো যদি তারা শিক্ষিত হতো। হ্যাঁ, তুমি বলতে পারো, স্যার তাদের তো সার্টিফিকেট আছে, সার্টিফিকেট তাদের তো অনার্স মাস্টার্স পিএইচডি কত সার্টিফিকেট আছে, কত কত সার্টিফিকেট, এরপরেও আমি তাদেরকে মানে আপনি তাদের শিক্ষিত বলতেছেন না কেন? তারাও তো শিক্ষিত, তাই না? না, তারা শিক্ষিত না, তারা হচ্ছে সার্টিফাইড, ওকে? সার্টিফিকেশন, তারা হচ্ছে জাস্ট সার্টিফাইড, তারা শিক্ষিত না। শিক্ষা কোনটা? মনুষ্যত্ব, ওকে? আর তারা হচ্ছে সার্টিফাইড কিসের জন্য? তাদের অন্নচিন্তা মুক্তির জন্য যে শিক্ষাটা, যেটুকু প্রয়োজনীয় শিক্ষা দরকার, সেটুকু সে অর্জন করছে, এটাতে সে সার্টিফাইড, ওকে? কিন্তু মনুষ্যত্ব, মনুষ্যত্ব যে শিক্ষার একটা অন্যতম এবং সব প্রধান দিক, সবচেয়ে বড় দিক, এটা তাদের মধ্যে নাই, ওকে? তারা এই জিনিসটা অর্জন করে নাই। দ্যাটস ওয়াই তারা হচ্ছে আম, এভাবে অমানসিক অত্যাচার করতে পারছে আর কি, নৃশংস হয়ে উঠতে পারছে। তো আম, তো আমাদের স্ট্রাগলের পেছনে, আমাদের এই জাতিগতভাবে আমরা যে স্ট্রাগল করতেছি, এটার পেছনে ওই যে কোটি কয়েক মানুষ আছে, তারা এত শিক্ষিত, মানে এত সার্টিফাইড হওয়ার পরেও তারা শিক্ষিত না হওয়ার কারণে তারা হচ্ছে এই লোভ সংবরণ করতে না পেরে এই অবস্থার জন্ম দিছে, এই বিশৃঙ্খল অবস্থার জন্ম দিছে। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, আত্মিক মৃত্যু মানে আত্মার মৃত্যু। মানুষের আত্মা মানে কি? মানুষের ভেতরের জগৎ, ওকে? তোমার ভেতর মানসিক জগৎ, মানবিক জগৎ। তো তোমার যে ওই যে আমরা একটা কবিতা পড়ছি না, মানবিক কমল বন হয়েছে, সামথিং, জীবনানন্দ দাশের কবিতা, আমরা এখন এক্স্যাক্টলি লাইনটা মনে পড়তেছে না। তো ওই যে মানুষের ভেতরের মানবিক অবস্থা, ওকে, ভেতরের জগৎ, এটার মৃত্যু ঘটে, ওকে? তুমি দেখো তো, যে মানুষটা সারাদিন শুধু টাকা 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 করতে থাকে থাকে ওকে? সে হচ্ছে সে মানে একটা কাজ, তারপর একটা কাজ, তারপর একটা কাজ, সে টিউশনের পর টিউশন করতে থাকে, ওকে? সে হচ্ছে আম, একটা চাকরি শেষ করে সে হচ্ছে আবার পার্ট টাইম করতে চায়, ওকে? হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে কেউ ইয়ের জন্য করে, কেউ হচ্ছে নিজের অন্নবস্ত্রের চাহিদার জন্য করে, ওইটা হচ্ছে সে বাধ্য আর কি। কিন্তু অনেকে তো আছে তারা লোভে পড়ে করে, তারা যত টাকা মানে প্রয়োজনীয় যেটুকু টাকা তার দরকার সেটুকু পাওয়ার পরেও সে আরও চায়। কেন চায়? তার কারণ সে লোভ সংবরণ করতে পারে না, ওকে? তার ফলে কি হয়? তার আত্মিক মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয়। কিভাবে আত্মার মৃত্যু হয়? সে তো তার ভেতরের জগৎটা সে আবিষ্কার করতেই পারে নাই, সে তার ভেতরের জগৎটা সম্বন্ধে সে ওয়াকিবহাল না, সে চিন্তা করতে জানে না তার নিজেকে নিজে নিয়ে, তার জীবনের উদ্দেশ্য কী, তার বেঁচে থাকার মর্মার্থ কী, সেটা তো সে কখনো উপলব্ধি করতে পারে না। তার এই উপলব্ধির শক্তিটা, তার ভেতরের জগৎটা, এটা ধ্বংস হয়ে যায়, এটা শেষ হয়ে যায়, ওকে? এটা শুকিয়ে যায়, তার ভেতরের জগৎটা শুকিয়ে যায়। কিসের ফলে? লোভের ফলে, ওকে? তার অনুভূতির জগৎ ফতুর হয়ে পড়ে। সে তার ভেতরের ইয়েটা, তার ভেতরের তার ভেতরের যে জগতের যখন ধ্বংস হয়ে যায়, এটা যখন শুকিয়ে যায়, তো তখন সে স্বার্থপর হয়ে ওঠে, তখন সে লোভী একটা প্রাণী হয়ে ওঠে, ওকে? সে জাস্ট নিজের কথা চিন্তা করতে পারে, সে অনুভূতি
তার কাছে কোনো অনুভূতির মূল্য থাকে না, তার কাছে বন্ধুত্বের মূল্য থাকে না, তার কাছে আম, তার কাছে হচ্ছে ভালোবাসার কোনো মূল্য থাকে না, ঠিক আছে? তার কাছে অন্য একটা মানুষের সময়, অন্য একটা মানুষের এফোর্টস, এগুলোর কোনো মূল্যই থাকে না তার কাছে। ওকে, আমাদের চারপাশের অবস্থা, আমাদের সমাজের অবস্থা বর্তমানে এমন হয়ে ওঠার কারণ কি? তার কারণ আমরা স্ট্রাগলসের মধ্যে ডুবে আছি, আমরা হচ্ছে এই যে লোভের মধ্যে ডুবে আছি। ওকে, তার কারণে আমরা অনুভব করতে পারি না, আমাদের অনুভূতির শক্তি শেষ হয়ে গেছে। ওকে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয়, এই যে লোভ লোভ জিনিসটা যে এতটা ক্ষতিকারক, এটা আমরা বুঝতে পারি, আমরা উপলব্ধি করতে পারি যখন আমরা শিক্ষিত হই। ওকে, আর যখনই আমরা শিক্ষিত হই তখনই আমরা লোভের ফাঁদে ধরা দিতে ভয় পাই। ওকে, আমরা তখন বুঝতে পারি যে না, আমাদের লোভে পড়া যাবে না। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। মানে এই যে টাকার জন্য টাকা 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 করতে করতে নিজের মূল্যবান সময়, নিজের শিক্ষা জীবন, নিজের এই যৌবন যৌবন হারিয়ে ফেলা। ওকে, টাকা টাকা করতে করতে বুড়া হয়ে যাওয়া, এরপরে যখন আহ, ইয়ে হয়েছে, টাকা পয়সা হয়ে গেছে, তখন এটা আর এনজয় করতে পারবে না, তখন তুমি থুত্তুরে বুড়া। তখন তুমি আর আহ, পুরা জীবন যে নিজের লাইফ এনজয় করার জন্য টাকা কামাইছো, সেই টাকাটা তুমি আর এনজয় করতে পারবে না, সেই টাকাটা তুমি আর আহ, তোমার আর কোনো কাজে আসবে না, ঠিক আছে? তো তোমার এই টাকা খুবই ছোট্ট একটা জিনিস। ওকে, খুবই তুচ্ছ একটা জিনিস, এটার কারণে তুমি তোমার বড় জিনিস, তোমার লাইফ, তোমার সময়, তোমার মূল্যবান সময়, তোমার জীবন, তোমার যৌবন তুমি হারাই ফেলছো। তো এই বড় জিনিস হারাইতে যে তোমার যদি দুঃখবোধ না হয়, তোমার মধ্যে যদি খারাপ লাগাটা কাজ না করে, ওকে, তোমার মধ্যে যদি রিগ্রেট ফিল না হয়, তাইলে হচ্ছে তুমি কি আর যাই হোক তুমি শিক্ষিত হয়ে উঠতে পারো নাই, তোমার মধ্যে মূল্যবোধ নাই, তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, তুমি মানুষ হয়ে উঠতে পারো নাই। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। ওকে, শিক্ষা মানে ওই যে সার্টিফিকেট। ওকে, এটা তার সার্টিফিকেটের শিক্ষা, এটা তার জাস্ট বাইরের শিক্ষা, তার বাইরের খোলস, এটা তার ভেতরের ব্যাপার হয়ে ওঠে নাই। ওকে, তার তার মধ্যে সে হচ্ছে জাস্ট পিএইচডি করছে, সে পিএইচডি হলে তার পিএইচডি হচ্ছে তার খোলস মাত্র, তার ভেতরের জগৎটা একদম শূন্য, তার ভেতরের জগৎটা খালি। ওকে, লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়, লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দুরস্তি শব্দটা একটু এক্সপ্লেন করা দরকার, আমি সময় একটু বেশি নিচ্ছি, বাট জিনিসটা তোমাদের জন্য উপকারী হবে যারা দেখবে আর কি। লেফাফা দুরস্তি, লেফাফা, লিফাফা, সম্ভবত এটা একটা ফার্সি ওয়ার্ড। লিফাফা মানে হচ্ছে, ধরো বলা হয় সোজা কথায় গ্রন্থ। ওকে, ওকে, তো গ্র- প্রচুর রেফারেন্স দিতে পারা, প্রচুর দূরস্থ মানে হচ্ছে স্কিলড আর কি। ওকে, গ্রন্থে স্কিলড মানে প্রচুর বই পড়ছে, ঠিক আছে, প্রচুর বই পড়ছে। ওকে, মানে সে প্রচুর ইনফরমেশন জানে, ঠিক আছে, এরকম একটা প্রচুর ইনফরমেশন জানা আর শিক্ষিত হয়ে ওঠা, এই দুইটা এক জিনিস না। কেন? কেন না? তার কারণ ওই যে ইনফরমেশন থেকে যদি তুমি তোমার আহ, ইয়ে আহরণ করতে না পারো, তোমার যে প্রয়োজনীয় আহ, শিক্ষা দীক্ষা, তোমার যে অনুভূতি, তোমার যে ফিলিংস, তোমার যে আম, চিন্তাধারার ব্যক্তি, ওকে, তোমার মানবিক জাগরণ, এটা যদি না হয় তাহলে হচ্ছে তুমি আর তোমার জাস্ট রেফারেন্স দেওয়ার ক্ষমতা আছে, তুমি জাস্ট জানো যে ওইটা কত সালে হয়েছে, ওইটা কত সালে হয়েছে, ওইটা কত সালে হয়েছে, কিন্তু তুমি কি হয়ে ওঠো নাই, শিক্ষিত হয়ে ওঠো নাই। শিক্ষিত হয়ে উঠতে পারবা তুমি তখনই যখন তোমার মধ্যে কি আছে, তোমার ভেতরের জগৎকে তুমি আবিষ্কার করতে পারবা। আর লেফাফা দুরস্তি মানে কি? আম, মানে আর না হয় তুমি জাস্ট হচ্ছে একটা লেফাফা দুরস্ত মানুষ। ওকে, তুমি হাজার বই পড়ে ফেলছো, এরপরেও তুমি একটা লেফাফা দুরস্ত মানুষ, যদি না তুমি কি হয়ে ওঠো, যদি না তুমি মানুষ হয়ে ওঠো, মানুষের বৈশিষ্ট্য তোমার মধ্যে না আসে। ঠিক আছে, শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। একটু আগেও এটা তো শুরুতেই বলছে, জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। ওকে, এই যে গ্রন্থ পড়া, অনেক বেশি বই পড়া, এটা হচ্ছে একটা মাধ্যম। বই পড়া হচ্ছে মাধ্যম, কিসের মাধ্যম? শিক্ষিত হয়ে ওঠার মাধ্যম। মূল্যবোধ, মনুষ্যত্ব জাগিয়ে তোলার মাধ্যম হচ্ছে জ্ঞান, শিক্ষা। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায়, মূল্য পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই। যে যেখানে হচ্ছে মূল্যবোধের মূল্য নাই, যেখানে মূল্যের মানুষের মূল্য বোঝার যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার সম্মান যেখানে নেই, এই বৈশিষ্ট্যটার গুরুত্ব যেখানে নাই, ওকে, মানুষের গুরুত্ব যেখানে নাই, সেখানে আর যাই হোক কি নাই, শিক্ষা নাই, সেখানে জাস্ট বই আছে। ওকে,
শিক্ষা লাস্ট প্যারা। শিক্ষার মারফতে, এই যে একটু আগে বললাম মারফত মানে মাধ্যম, শিক্ষার মাধ্যমে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। এগুলো এক্সপ্লেন করছি আমি অলরেডি। মানে খাবার দাবারের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়াটাও প্রয়োজন। আবার শিক্ষার সরি মনুষ্যত্বের জগৎ, মানুষের জগৎ মানবিক জগৎ তৈরি করে দেওয়াটাও প্রয়োজন। ওকে, তা না হলে কি হবে, জীবনে উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। কি ঘটবে? জীবনে উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। কেন ঘটবে? সমস্যাগুলো এক্সপ্লেন করে ফেলছি অলরেডি। বিলম্ব মানে কি, অনেক দেরি হবে আর কি। ওকে, মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো। মনুষ্যত্বের জন্য তাগিদে মানে জন্য, মনুষ্যত্বের জন্য মানে তাগিদে মনুষ্যত্বের মনুষ্যত্ব জাগিয়ে তোলার তাগিদে আর কি। মনুষ্যত্ব জাগিয়ে তোলার অভিপ্রায়ে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো। কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে, মানে ওই যে প্রাণীর বৈশিষ্ট্য, প্রাণ এই মানুষের প্রাণীর চাহিদা, একটা প্রাণী হিসেবে যে চাহিদা, ওটা থেকে, ওই বাঁধনটা থেকে, ওই স্ট্রাগল থেকে যদি তাকে মুক্তি দিতে না পারি, তাইলে হচ্ছে কি হবে, তাইলে হচ্ছে তাকে মনুষ্যত্বের আহ্বানটা তার মনের গভীরে গিয়ে, মর্মে গিয়ে, মানে মনের একদম গভীরে গিয়ে পৌঁছাতে দেরি হবে। বলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। তার খাবার দাবারের চিন্তার যে টেনশনটা, এই টেনশনটা দূর করা প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। এবং সাথে তার মধ্যে মনুষ্যত্ব গড়ে তোলার চেষ্টাটাও করা প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। কি সুন্দর উপমা! দেখো, আমরা যখন আম, একটা ধরো একটা রোড, যেটা হচ্ছে প্রচুর পরিমাণ কাঁচ ভাঙা, বা প্রচুর পরিমাণ হচ্ছে ইটের গুঁড়ি, ওকে, মানে ইটের টুকরো আর কি। তো তুমি যদি ওটার মধ্যে হাঁটো, ওটার উপরে যদি তুমি হাঁটো, তাহলে তো তুমি চারপাশের সিনারি উপভোগ করতে পারবে না। চারপাশে যদি একদম মাউন্ট এভারেস্টও থাকে বা একদম কাপ্তাই লেকও থাকে, তুমি তো এটা উপভোগ করতে পারবে না। কেন কেন পারবে না? কারণ হচ্ছে তোমার পায়ের দিকে সতর্ক হয়ে তাকাইতে হবে, রাস্তায় সতর্ক হয়ে তাকাই চলতে হবে, তাই না? এভাবে তো তুমি হয় পথ চলবা, না হয় এনজয় করবা, যে কোনো একটা করতে পারবা, তাই না? এখন তুমি যদি বারবার রাস্তাতে তাকাই চলতে হয়, তাহলে তো তুমি চারপাশে এনজয় করতে পারবা না। তার জন্য কি করতে হবে? তোমার রাস্তাটা প্লেন বানাইতে হবে, তোমার রাস্তাটা এই কন্টক মুক্ত করতে হবে, তাইলেই হচ্ছে তুমি চারপাশে এনজয় করতে পারবা। এটাকে তেমনইভাবে অন্য চিন্তা, মানে অন্য বস্তুর চিন্তা থেকে যদি অন্য বস্তুর চিন্তা, এর চলার পথে যে খাবার দাবারের জীবসত্তার যে চাহিদা, এটা থেকে যদি তাকে মুক্তি দিতে না পারি, তাইলে হচ্ছে সে নিজের লাইফ নিয়ে, নিজের জীবন নিয়ে চিন্তা করা, আনন্দ উপভোগ করাটা সে তার আর হয়ে উঠবে না, খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। মানে এই যে বললাম তো, অনবস্ত্রের চিন্তাও দূর করা দরকার, আবার মনুষ্যত্ব জাগিয়ে তোলার চেষ্টা, মানে নিজের ভেতরের জগৎকে জাগিয়ে তোলার চেষ্টাটাও করা দরকার। একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেরি মানে তো বলছিলাম ওই যে শিকল। ওকে, অন্নবস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, আর অপর দিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। নইলে বেরিমুক্ত হয়েও মানুষের উপর মানুষ ওপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না। বলছিলাম এটা। সে টাকা পয়সা পাইলেও সে আরও টাকা পয়সা চাইবে, সে লোভী হয়ে উঠবে, সে হচ্ছে এবং তার জন্য সে ক্রাইম করবে। ওকে, তার হয়তো টাকা পয়সার চাহিদা পূরণ হয়েছে, তার অন্য পেটের চিন্তা পূরণ হয়েছে, কিন্তু তার মধ্যে হয়তো বা তার যৌবনের চাহিদাটা আরও বেড়ে যেতে পারে। তার চরিত্রের যে আহ, দিক, একটা ছিদ্র, এই ছিদ্রটা যদি তুমি পুরো সেই মনুষ্যত্বের মাধ্যমে পূরণ না করো, তাইলে হচ্ছে সে তার জন্য ওই চাহিদাটা পূরণ করার জন্য, যেহেতু তার কাছে শক্তি আছে, সে ক্রাইম করতেও দুইবার ভাববে না। ওকে, তার জন্য তার মধ্যে অবশ্যই এই মন তার চাহিদা পূরণের পাশাপাশি তার মনুষ্যত্বটাও গড়ে তুলতে হবে। তার মধ্যে তাকে মানুষের বৈশিষ্ট্যও তার মধ্যে ইনজেক্ট করতে হবে। ওকে, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও পড়ে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে, পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উড়তে পারবে না। মানে ওই যে তুমি হচ্ছে তোমার চাহিদাতেই বন্দি থাকবা, তুমি হচ্ছে যত তুমি এটার ভিতরে যদি বন্দি থাকো, তাহলে তোমাকে হাজার খাবার দাবার দেওয়া হোক, এরপরে তুমি এনজয় করতে পারবে না। এরপরে তুমি মুক্ত আকাশ, মুক্ত পৃথিবীর সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারবে না। এটুকুই ছিল। আম, শব্দার্থগুলো, এগুলো টিকাগুলো একটু দেখে নিও। টিকাগুলো হচ্ছে তোমাদের সরি, খ খ প্রশ্নের অনুধাবনমূলক, সরি, হ্যাঁ,
অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে? আর আমি আজকে লেসনটা খুবই বড় নিয়েছি। কেন আমি লেসন বড় করে কেন নিচ্ছি? যেন তোমরা আ আমার পার্সপেক্টিভ থেকে আমি আমার পার্সপেক্টিভ থেকে আমার চিন্তাগুলো শেয়ার করলাম। তোমরাও যেন চিন্তা করতে শিখো। ওকে? তোমরা যদি চিন্তা করতে না জানো, তোমরা এক্সপ্লেইন করতে জানবা না। ঠিক আছে? আর তোমরা এক্সপ্লেইন করতে জানার জন্য তোমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণ পড়তে হবে। জাস্ট এই একাডেমিক বই না, অন্যান্য বইও। ঠিক আছে? কেন? কজ একটা বিষয়, আমি আমার চারপাশে এমন কোনো মানুষকে দেখি নাই যে ওই যে বাইরের ফন্না পড়ছে, বাইরের পড়া পড়ছে, বাইরের পড়া বলতে যে বিষয়গুলোকে, সাহিত্য চর্চার যেসব বিষয়গুলোকে আমরা বলি আর কি, ওগুলো করছে কিন্তু তার একাডেমিক রেজাল্ট খারাপ, এমন মানুষ আমি দেখিনি। ওকে? সো পড়াশোনা করো। তুমি যত পড়বা তত হচ্ছে তুমি এক্সপ্লেন করতে পারবা, তত তুমি হচ্ছে বিষয়গুলোকে ভালোভাবে খেয়াল করতে পারবা, অনুধাবন করতে পারবা। হয়তোবা তুমি আমার চেয়েও ভালোভাবে তোমার এই পার্টটাকে অনুধাবন করতে পারছো বা পারবা যদি তুমি পড়াশোনা করো। ওকে? আসি তাইলে। সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তোমাদের যদি আম, কোনো আর যে টপিকগুলো নিয়ে ঝামেলা থাকে ওগুলো তুমি একটু কমেন্ট বক্সে জানাতে পারো, তালিকা করে দিতে পারো। আমি হচ্ছে যাদের সমস্যা যে টপিকটাতে বেশি থাকবে, মানে কমনলি বেশিটা থাকবে, ওইটা হচ্ছে আমি আগে ইয়ে করব, ওইটা আমি আগে সলভ করব আর কি। ঠিক আছে? আসি তাইলে আজকে। ক্লাস অনেক লম্বা হলো। শুভকামনা। শুভকামনা তোমাদের পরীক্ষার জন্য। সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।